ভারতে আজকে কালকে 2 দিন ধরে ককরোচ জনতা পার্টির যেই কর্মসূচি চলছে সেটা আজকে বেশ উত্তেজনা তৈরি করেছে এবং সংসদ ভবন চলো অথবা সংসদ ঘেরাও করো এরকম একটা কর্মসূচি থেকে আজকে দেখলাম যে গতকালকেও অনেক তরুণীদেরকে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী বেধড়ক পিটিয়েছে এবং আজকে দেখলাম যে বিরোধী দলীয় নেতা ইন্ডিয়ান পার্লামেন্টের যিনি আছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এবং সিচুয়েশন আরও বেশি উত্তেজিত হচ্ছে বলে মনে হচ্ছে আর কি। এখন ব্যাকগ্রাউন্ডটা কোথায় দেখেন যে ককরোচ জনতা পার্টির শুরুটা হয়েছে কোথায়। এইটা যারা করেছেন অভিজিৎ দীপকে, সে খুব ইয়াং, 95 সালে জন্ম, 31-32 বছর বয়স। আম আদমি পার্টি যেটা ছিল তার সাথে ইয়ুথ ভলান্টিয়ার হিসাবে সে কাজ করেছে, পরে আমেরিকা থেকে লেখাপড়া করেছে এবং অনলাইনেই মেইনলি এটা তিনি তৈরি করেছেন। এবং শানে নজরুলটা কোথায় দেখেন, মাস 2 আগে মে মাসের দিকে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন ফাইল হয়েছে, যেটা চিফ জাস্টিস এবং একজন তার কলিগ বেঞ্চ এটা মিলে শুনছিলেন যে একজন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট টাইটেলটা দেওয়া হচ্ছে না, ডিলে করা হচ্ছে কেন, এই বিষয়ে একটা রিট পিটিশন। এবং সেটার যিনি লয়ার ছিলেন ওইটা তো খারিজ করে দিয়েছেই সুপ্রিম কোর্ট, সাথে কিছু কমেন্ট করেছেন। তার ভিতর একটা কমেন্ট হচ্ছে যে এই ধরনের অপ্রয়োজনীয় রিট পিটিশন কেন আসবে, এবং সেখানে জাজ বলেছেন যে যারা ফেক ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করতেছে, ল ডিগ্রি নিয়ে, তাদের লাইসেন্স বাতিল করা দরকার। এবং এই যে আননেসেসারি রিট পিটিশন ফাইল করে করে সরকারের এবং প্রতিষ্ঠানের জুডিশিয়ারির সময় নষ্ট করতেছে, সুনাম নষ্ট করতেছে, এই প্রসঙ্গে কথা বলতে বলতে তার ওই জাজমেন্টে একটা কথা ছিল যে এদের কামকাজ নাই, এরা বেকার, অযথা ঘুরে বেড়ায়, তাদেরকে সে 2টা শব্দ দিয়ে রিপ্রিমেন্ড করেছেন চিফ জাস্টিস। তার ভিতরে একটা হচ্ছে ককরোচ আর একটা হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট মানে হচ্ছে, ভালো বাংলা তো জানি না, এটা হলো ভাইরাসের মতো, ব্যাকটেরিয়ার মতো পুরো শরীরে ঝেঁকে বসে আর কি, অক্টোপাসের মতো ধরে থাকে রাষ্ট্রকে, সমাজকে। তো এই যে পড়ালেখা করে না, বেকার, কিছু নাই, এই ধরনের জনগোষ্ঠীকে তেলাপোকা, প্যারাসাইট বলবার কারণে এই তরুণরা প্রচণ্ড ক্ষেপে ওঠে। এবং এটার সাথে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে ভারতে একের পর এক যে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট আছে, মেডিকেল এক্সামিনেশন আছে, এগুলোতে যে প্রচুর অনিয়ম হচ্ছে এবং প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যেগুলো আমাদের সোনার বাংলায় আওয়ামী লীগের আমলে আমরা প্রচুর দেখেছি। তো সেটাকে প্রশ্ন করা, পার্টিকুলারলি নিট এক্সাম বলে, মেডিকেল টেস্টের এক্সামিনেশন এবং আপনার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে যেটা হয়েছে, নতুন প্রশ্নপত্র দিয়ে আবার পরীক্ষা দেওয়া হয়েছে, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অনেক স্টুডেন্টরা আত্মহত্যা করেছে, রেজাল্ট ভালো হয় নাই, চান্স পায় নাই, মেরিটে আসে নাই, এগুলোকে দিয়ে। তো এই 2টা জিনিস মেইনলি এইটাকে ট্রিগার করেছে মে মাসে। তখন তারা একটা ফেসবুকে গ্রুপ করে তারা এই আন্দোলনটা করে এবং তাদের যে মোটোগুলো দেখবেন, তারা নিজেরাই বলতেছে যে এটা হচ্ছে বেকার এবং অলসদের প্ল্যাটফর্ম, যাদের আসলে কোনো কাজ নাই, তারা চিন্তায় গণতান্ত্রিক কিন্তু লেজি বলতেছে, আবার সমাজতান্ত্রিক চিন্তায় আর কি, সোশ্যাল, সামাজিক, এইরকম। তো ফান, স্যাটায়ার মিলে সব কিছুর সিরিয়াস একটা ব্যাপার আছে। এবং তারা দেখলাম গত কয়েকদিন আগে 5 দফা দাবি দিয়েছে। তার ভিতরে একটা হচ্ছে পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সোনাম ওয়াংচুক, যিনি ভারতের একজন ইঞ্জিনিয়ার এবং শিক্ষাবিদ, খুবই প্রমিনেন্ট। 3 ইডিয়টস আমির খানের যে একটা মুভি ছিল, এই মুভিতে ওনাকে ইম্পারসোনেটও করা হয়েছে। তো সেই বাস্তবতায় এই আন্দোলনটা চলছে, এটার পক্ষে অনেকেই কর্মসূচি দিচ্ছে, তারপরে ধর্মঘট অবস্থান কর্মসূচি পালন করতেছে, অনেকে স্ট্রাইক করতেছে। তো এই সোনাম ওয়াংচুক উনি প্রায় 21 দিন থেকে না খেয়ে আছেন, অনশন করছেন। ওনাকে জোরপূর্বক গতকালকে অথবা পরশু পুলিশ এসে ওখান থেকে স্টেজ থেকে উঠায় নিয়ে হাসপাতালে নিয়ে গেছেন এবং ওনার পরিবার এবং বন্ধুরা বলছেন তাকে ফোর্স ফিড করা হচ্ছে, জোর করে খাওয়ানো হচ্ছে যেন সে সুস্থ থাকেন, অসুস্থ না হয়ে যায় এবং সরকার বিব্রত না হয়। এখন এই বাস্তবতায় দেখেন যে আসলে ইস্যুটা কী, এবং দেখেন কত কাছাকাছি আমাদের তরুণরা 24-এ যে গণঅভ্যুত্থান করেছে, জেনজি প্রজন্ম, যারা সিম্পলি একটা ফেয়ার কান্ট্রি চায়, একটা সরকার চায় যেই সরকার তাদের কথা বলবে।
আদর্শ, ইতিহাস, অতীত, ঘাটাঘাটি, মানে যেগুলো জীবন সংশ্লিষ্ট না, বাড়াবাড়ি লেভেলে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগের সময় দেখেছেন। ঠিক একই ধরনের হচ্ছে বিজেপির হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ, যে অপ্রয়োজনে ধর্ম নিয়ে আসবে, কোনো প্রয়োজন নাই, সব মসজিদের নিচে একটা করে পুরাতন মন্দির খুঁজে বার করবে, না হলে হচ্ছে তাদের যে দেবদেবিতা তাদের জন্মস্থান খুঁজে বাইর করবে, এরপরে মসজিদ ভাঙা দিবে, গির্জা ভাঙা দিবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নাজেহাল করবে, এবং এটা করে যেটা হচ্ছে আসল সমস্যা থেকে জাতিকে সাইডলাইন করে দিচ্ছে, পাশে ফেলে দিচ্ছে, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, যে কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যে কাঠামোগত বৈশিষ্ট্য সেটা আর কি। তো একই রকম সিচুয়েশন আমরা দেখতে পেলাম যে দিল্লিতে যেটা হচ্ছে, আমরা এই তরুণদের কষ্টের সাথে, আন্দোলনের সাথে আমরা সহমর্মী। আমরা বোধ করছি যে এই আন্দোলন, এই প্রসেসের মধ্য দিয়েই আমাদের বাংলাদেশের তরুণরা বারবার নিজেরাও আন্দোলন করেছে, এবং আজকেও দেখলাম যে ভারতে আন্দোলনের যে কর্মসূচিগুলো দিচ্ছে সেখানে তারা প্রচুর নেপাল এবং বাংলাদেশকে রেফার করছে, কারণ জেনজি মুভমেন্টের ব্যাপারে বাংলাদেশ তো গোল্ড মেডেলিস্ট, সে চ্যাম্পিয়ন এবং সে হচ্ছে এটার নিক্তি। অতএব সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে ককরোচ জনতা পার্টি যে নামে যে ব্যানারে আসুক, এটাই হচ্ছে আসলে জনগণের অধিকার আদায়ের আন্দোলন, এর বাইরে আসলে কোনো বাস্তবতা নাই। তাই ভারতবর্ষের তরুণদেরকে আমরা বলছি যে আমরা এই তরুণদের সাথে সহমর্মী, তাদের যে কোনো গণতান্ত্রিক অধিকারের লড়াইতে আমরা সহমর্মী। আমরা চাই যে আন্দোলন বাংলাদেশের তরুণরা করে সফল করেছে তারাও সফল হবে, এবং ভারতবর্ষে গণতন্ত্রের যে ইতিহাস আছে, লড়াই আছে, সেটা শত বছরের এই ট্র্যাজেক্টরি থেকে, এই যে ইতিহাস আছে, এই ইতিহাসের একটা নতুন পালাবদল এখানেও হবে। এবং সেই জায়গায় আমরা বোধ করছি প্রতিবেশী রাষ্ট্রে এই ধরনের অধিকার ভিত্তিক আন্দোলন যদি তৈরি করা যায়, যে আন্দোলনে আসলে পুরো রাষ্ট্র বেনিফিটেড হবে এবং জনগোষ্ঠী বেনিফিটেড হবে, পার্টিকুলারলি এই যে বিশাল জনগোষ্ঠী, প্রতি বছর কয়েক কোটি তরুণরা ভারতের জব মার্কেটে আসতেছে, কাজ নাই, বেকার, লেখাপড়া নাই, আমাদের বেকারত্বের সমস্যা আমাদের মতোই, কোনো স্কিল নাই, ভেরি লো স্কিল জব করতেছে, এরপরে অপরচুনিটি কম। সেখানে রাষ্ট্র ব্যস্ত হচ্ছে কে হিন্দু কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী, কে পাহাড়ি, কে নিম্ন জাতের, নমশূদ্র, অচ্ছুত, এদেরকে আইসোলেট করা, সেই পুরাতন আমলের বিভক্তির সমাজ তৈরি করা। অতএব সেই জায়গা থেকে দেখলাম যে অভিজিৎ দীপকে এবং তার যে ককরোচ জনতা পার্টি যারা সংগঠক আছে, তারা সবাই কিন্তু একই কথা বলছে যে ধর্ম বর্ণ এখানে কোনো আলোচনার বিষয় না, কোনো জাতপাত চলবে না, কোনো হিন্দু মুসলমানের বিভক্তি চলবে না। আমরা চাই একটা গণতান্ত্রিক অধিকার ভিত্তিক রাষ্ট্র সমাজ, এবং এই লড়াইতে আমরা বোধ করছি জুলাইয়ের পক্ষের যারা শক্তি আছি, গণ অভ্যুত্থানের পক্ষী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা সহমর্মী ছিলাম, আমরা সবাই এই আন্দোলনের প্রতি সহমর্মী। তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদের আন্দোলন তারা তাদের মতো চালিয়ে নিয়ে যাবে। ঠিক একইভাবে বিজেপির ফ্যাসিবাদ যে আসলে জনগণ এবং তরুণদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই লড়াই। অতএব এই লড়াই আমাদেরকে 24-এর লড়াইয়ের যে সফলতা, এটাই হচ্ছে প্রমাণ করে দিচ্ছে, এবং এই সফলতা অন্য দেশের তরুণদেরকে যে উজ্জীবিত করতেছে, এটা আমাদের জন্য খুবই গর্বের এবং ভবিষ্যতের জন্য একটা প্রেরণাদায়ক ঘটনা।